হ্যালো বন্ধুরা, আমি অর্পণ। সকলকে জানাই বিশ্বাস কোচিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো। আগামীকাল আমরা স্ট্র্যাটেজিকের ফার্স্ট পার্ট করেছি। ফার্স্ট পার্টে প্রথম 20টি কোশ্চেন করা হয়ে গেছে। আজকে আমরা সেকেন্ড পার্টে আরো 20টি কোশ্চেন করব। যারা ফার্স্ট পার্ট দেখোনি তাদেরকে বলছি আগে ফার্স্ট পার্ট দেখে তারপর সেকেন্ড পার্ট দেখো, কারণ ফার্স্ট পার্টে অনেক কিছু আলোচনা করা হয়ে গেছে। আমি ভিডিওর লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি ভিডিওতে যেতে পারো। দেরি না করে খাতা পেন নিয়ে বসে যাও। আর সেই সাথে বলে রাখি, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করো, যাতে এইরকম নতুন ভিডিও আসা মাত্র তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলে যাই প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হলো, ড্যাশ ইজ দ্য ওনলি অ্যাক্টিভ ভলকানো ইন ইন্ডিয়া। ড্যাশ হলো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এর সঠিক উত্তর হলো অপশন সি, ব্যারেন আইল্যান্ড। ব্যারেন আইল্যান্ড 1787 সালে একবার সক্রিয় হয়েছিল, মানে অগ্নুৎপাত হয়েছিল। আর লাস্ট অগ্নুৎপাত হয়েছে 2017 সালে। 2017 সালে লাস্ট অগ্নুৎপাত হয়েছিল। পরীক্ষায় এরকম ভাবেও প্রশ্ন আসতে পারে যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন আইল্যান্ড লাস্ট কবে অগ্নুৎপাত হয়েছিল। তো 2017 সালে হবে হচ্ছে এর সঠিক উত্তর। আচ্ছা, ব্যারেন আইল্যান্ড কোথায় অবস্থিত? ব্যারেন আইল্যান্ড অবস্থিত হচ্ছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। যেহেতু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথা বলা হচ্ছে, সেহেতু এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে। কি সেই পয়েন্টগুলো? যেহেতু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একটা ভারতের ইউনিয়ন টেরিটরি। ভারতের মোট কতগুলো ইউনিয়ন টেরিটরি আছে বর্তমানে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল? ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল আছে বর্তমানে 8টা। লাস্ট হয়েছিল জম্মু অ্যান্ড কাশ্মীর। এটাও পরীক্ষা আসতে পারে। লাস্ট ইউনিয়ন টেরিটরি হয়েছিল জম্মু অ্যান্ড কাশ্মীর আর হচ্ছে লাদাখ। 2019 সালের 31শে অক্টোবর 2019 সালের 31শে অক্টোবর এই দুটো ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছিল। এর আগে ছিল এটা একটা স্টেট হিসেবে ছিল, মানে রাজ্য হিসেবে ছিল, কিন্তু 2019 সালের 31শে অক্টোবর এটা ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়। বুঝে গেল? এখানে আমরা শুধুমাত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কেই বলছি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেহেতু একটা ইউনিয়ন টেরিটরি, তাহলে এই ইউনিয়ন টেরিটরিটাকে চালায় কে? কে শাসন করে? কোনো মুখ্যমন্ত্রী বা সিএম চালায় না, এটা চালায় হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। ভারতের 3টে ইউনিয়ন টেরিটরি আছে যেটা কিনা সিএম চালায়। 3টে ইউনিয়ন টেরিটরি কি কি? এটা হচ্ছে দিল্লি, হচ্ছে পুদুচেরি, এটা হচ্ছে চণ্ডীগড়। ঠিক আছে, এই 3টে ইউনিয়ন টেরিটরি, 3টে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, দিল্লি, পন্ডিচেরি আর হচ্ছে চণ্ডীগড়। এই 3টে ইউনিয়ন টেরিটরি লেফটেন্যান্ট গভর্নর চালায় না। কে চালায়? সিএম চালায়। আর বাদ বাকি যত ইউনিয়ন টেরিটরি আছে সবকটাতে চালায় হচ্ছে কে? লেফটেন্যান্ট গভর্নর। তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর কে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হলো দেবেন্দ্র কুমার যোশী। কি? দেবেন্দ্র কুমার যোশী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হলো দেবেন্দ্র কুমার যোশী। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোথায়? আমরা সবাই জানি এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাপিটাল। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে রাখি। আন্দামান নিকোবরে যে উপজাতিগুলো রয়েছে, সেই উপজাতিগুলো কি কি? এর উপজাতি, এগুলো পরীক্ষায় আসে। উপজাতি হচ্ছে ওঙ্গে উপজাতি, জারোয়া, সেন্টিনেল,
বুঝে গেল? ওঙ্গে, জারোয়া, সেন্টিনেল এই উপজাতিগুলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকে। আচ্ছা, এর পরের পয়েন্ট হলো আন্দামানে মোট কতগুলো দ্বীপ রয়েছে? আন্দামানে টোটাল দ্বীপ রয়েছে হচ্ছে 572টা দ্বীপ রয়েছে। 572টা দ্বীপ নিয়ে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তৈরি। 572 আইল্যান্ড। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আরেকটা নাম আছে, নাম কি? অলসো নোন অ্যাজ এমারেল্ড আইল্যান্ড। এমারেল্ড আইল্যান্ড। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কি বলা হয়? এর আরেকটা নাম আছে, নাম হচ্ছে এমারেল্ড আইল্যান্ড। ঠিক আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা গুরুত্বপূর্ণ পিক রয়েছে, পর্বত রয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে স্যাডেল পিক। এটাও পরীক্ষায় খুব আসে। স্যাডেল পিক এই মাউন্টেনটা কোথায় অবস্থিত? এটা সঠিক উত্তর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কতগুলো প্রণালী বা চ্যানেল রয়েছে সেগুলো আমরা দেখে নেব। এর থেকে আর বড় করা যাচ্ছে না। আচ্ছা, এইখানে এটা হচ্ছে গ্রেট আন্দামান, এটা হচ্ছে লিটল আন্দামান, এটা কার নিকোবর, এই সমগ্রটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে? তো যদি বলা হয় আন্দামান আর নিকোবর, এটা হচ্ছে আন্দামান আর এটা হচ্ছে নিকোবর। এই আন্দামান আর নিকোবরের মাঝখানে রয়েছে, এ দুটোকে বিভক্ত করেছে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা। 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কার কার ভেতরে আছে? আন্দামান ও নিকোবর। অনেক সময় বলে রাখে, এরকম স্পেসিফাই করা থাকে যে লিটল আন্দামান, এটা হচ্ছে লিটল আন্দামান আর এটা হচ্ছে কার নিকোবর। এই লিটল আন্দামান আর কার নিকোবরের মাঝখানে রয়েছে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে? আচ্ছা, আর যদি বলা হয় গ্রেট আন্দামান আর লিটল আন্দামান, গ্রেট আন্দামান আর লিটল আন্দামান ঠিক এই পজিশনে রয়েছে ডানকান প্যাসেজ। কি প্যাসেজ? ডানকান প্যাসেজ। গ্রেট। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য আরাবল্লী মাউন্টেন? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, গুরুশেখর। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? ভারতের কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের রাজস্থানে অবস্থিত। কোথায় অবস্থিত? রাজস্থান। আরাবল্লী পর্বত ভারতের রাজস্থানে অবস্থিত। আচ্ছা, এর পাশাপাশি আনাইমুদি হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। কি? আনাইমালাই পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে আনাইমুদি। দক্ষিণ ভারতের এভারেস্ট বলা হয় হচ্ছে আনাইমুদি। সাউথ ইন্ডিয়ান এভারেস্ট। দক্ষিণ ভারতের এভারেস্ট বলা হয় হচ্ছে আনাইমুদি। এই আনাইমালাই পর্বত আর নীলগিরি, আনাইমালাই এবং নীলগিরি এর মাঝখানে রয়েছে হচ্ছে পালঘাট গ্যাপ। আচ্ছা, নীলগিরির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কি? নীলগিরির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে হাইয়েস্ট পিক। নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে কি? দোদা বেত্তা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে দোদা বেত্তা। আচ্ছা, এখানে ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? এটা হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, সাতপুরা। তোমরা কমেন্ট সেকশনে জানাও হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া কি হবে? এটা কমেন্ট সেকশনে জানাও। চলে যাবো এর পরের প্রশ্নে। Where is the World Heritage Site and the Historic Sanctuary of Machu Picchu located in? বিশ্ব ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক মাচু পিচু অভয়ারণ্য কোথায় অবস্থিত? মাচু পিচু সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, পেরুতে অবস্থিত।
আচ্ছা, পেরুর রাজধানী, পেরুর ক্যাপিটাল কি? পেরুর ক্যাপিটাল হচ্ছে লিমা। পেরুর ক্যাপিটাল হচ্ছে লিমা। আচ্ছা, যেহেতু ইউনেস্কো সম্পর্কে বলছে, তাহলে আমরা একটু জেনে নেব ইউনেস্কো সম্পর্কে কিছু তথ্য। দেখো, মাচু পিচু ওয়াজ নেমড ওয়ান অফ দ্য নিউ 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ইন 2007। মানে 2007 সালে নিউ 7 ওয়ান্ডার্স মানে নতুন সপ্তম আশ্চর্যের ভিতরে নাম নথিভুক্ত করে হচ্ছে এই মাচু পিচুকে। ঠিক আছে। আর 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায়। আচ্ছা, ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা ইউনাইটেড নেশনস জাতিপুঞ্জ এটা তৈরি করেছে কত সালে? 1945 সালে। আচ্ছা, ইউনেস্কোর হেডকোয়ার্টার্স কোথায়? ইউনেস্কোর হেডকোয়ার্টার্স হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে অবস্থিত। আচ্ছা, বর্তমান ডিরেক্টর জেনারেল কে আছে ইউনেস্কোর? আদ্রে আজোলে। এটা পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা। আদ্রে আজোলে হচ্ছে ইউনেস্কোর প্রেজেন্ট ডিরেক্টর জেনারেল। পেরুর রাজধানী কোথায়? পেরুর রাজধানী হচ্ছে লিমাতে, আগেই বলে দিয়েছি। আর পেরু হচ্ছে সাউথ আমেরিকার একটা দেশ। বুঝে গেল? আচ্ছা, আমরা এর পাশাপাশি একটু জেনে নেব যে নিউ 7 ওয়ান্ডার্স কি কি আছে। 7 ওয়ান্ডার্স সপ্তম আশ্চর্য কি কি আছে? সপ্তম আশ্চর্য প্রথম হচ্ছে গ্রেট ওয়াল। গ্রেট ওয়াল এটা কোথায় অবস্থিত? আমরা সবাই জানি গ্রেট ওয়াল হচ্ছে চায়নাতে অবস্থিত, যেটা চাঁদ থেকেও দেখা যায়, চীনের প্রাচীর। এরপরে কি কি আছে? এরপরে আছে পেট্রা। এগুলো পরীক্ষায় আসে, তাই আমি লিখে দিচ্ছি। পেট্রা কোথায় অবস্থিত? পেট্রা হচ্ছে জর্ডন। পেট্রা কোথায় অবস্থিত? জর্ডনে অবস্থিত। আচ্ছা, এরপরে কলোজিয়াম। কলোজিয়াম কোথায় অবস্থিত? কলোজিয়াম অবস্থিত হচ্ছে রোম। কলোজিয়াম হচ্ছে রোমে অবস্থিত। চিচেন ইটজা। চিচেন ইটজা মেক্সিকো। চিচেন ইটজা হচ্ছে মেক্সিকোতে। এরপর হচ্ছে মাচু পিচু, তো বলেই দিলাম মাচু পিচু। মাচু পিচু। এরপরে হচ্ছে তাজমহল। তাজমহল কোথায় অবস্থিত? আগ্রাতে অবস্থিত। আর 7 নম্বর হচ্ছে ক্রিস্ট দ্য রেডিমার। ক্রিস্ট দ্য রেডিমার ব্রাজিলে অবস্থিত, ব্রাজিলের রিও ডি জেনেরোতে অবস্থিত। বোঝা গেল? এগুলো সব লিখে রাখো, পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্নে কি বলা হয়েছে? collateral security for a loan is collateral security for a loan is ঋণের জন্য জামানতমূলক নিরাপত্তা হলো। কি হবে জামানতমূলক নিরাপত্তা? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, an asset of the borrower, ঋণ গ্রহীতার সম্পদ। এখানে ব্যাপারটা কি বলেছে ভালো করে বুঝিয়ে বলছি, যে ঋণ গ্রহীতা মানে হচ্ছে যে ঋণ নেয়, সে কি করছে? ঋণ নিতে গেলে কি করছে? সম্পদ বা সম্পত্তি, সম্পদ তাকে জামানত দিচ্ছে, জামানত বা তার কাছে গচ্ছিত রাখছে, যে দিচ্ছে ঋণদাতা। ঋণ গ্রহীতা কি করছে? কোন একটা সম্পদ অথবা সম্পত্তি জামানত হিসাবে কাকে রাখছে, কাকে গচ্ছিত রাখছে? ঋণদাতার কাছে, মানে যে ঋণ দেয়। আচ্ছা, এখানে যে ঋণ নিচ্ছে মানে ঋণ গ্রহীতা যে সম্পদটা দিচ্ছে, সেই সম্পদ কি কি হতে পারে? সেটা হতে পারে বাড়ি, বাড়ি জামানত রাখতে পারে, হতে পারে জায়গা, হতে পারে সোনা, অথবা হতে পারে মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড। এইগুলো জামানত রেখে তারপরে এই ঋণদাতার কাছ থেকে টাকা ধার করে বা টাকা নেয়। বুঝা গেল?
দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমিউনিকেশন স্যাটেলাইট ইজ? প্রথম ভারতীয় যোগাযোগ উপগ্রহ হলো, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যাপেল। অ্যাপেলের ফুল ফর্ম কি? অ্যাপেলের ফুল ফর্ম হলো এরিয়ান প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট। এটা হলো অ্যাপেলের ফুল ফর্ম। কি বলা হয়েছে অ্যাপেল সম্পর্কে? বলেছে ইট ওয়াজ অ্যান এক্সপেরিমেন্টাল কমিউনিকেশন স্যাটেলাইট। এটা হচ্ছে একটা পরীক্ষামূলক যোগাযোগ উপগ্রহ। সাকসেসফুলি লঞ্চড বাই এরিয়ান 1, মানে এরিয়ান 1 একটা ভেহিকেল, সেই ভেহিকেল দ্বারা এই অ্যাপেল উৎক্ষেপণ করা হয়েছিল। এটা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? ফ্রেঞ্চ গুয়েনা। কত সালে? 1981 সালে। 1981 সালের 19 জুন। ফ্রেঞ্চ গুয়েনা থেকে 1981 সালের 19 জুন এটা উৎক্ষেপণ করা হয়েছিল। আর এটাই হচ্ছে ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট। মনে রাখবে, ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট হচ্ছে, কি বললাম আগেই বলে দিয়েছি, অ্যাপেল। আচ্ছা, রোহিণী RS-1 কি বলছে? এটা রোহিণী RS-1 এটা হচ্ছে ইন্ডিয়ার একমাত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি উপগ্রহ, ইন্ডিজিনাস স্যাটেলাইট। ঠিক আছে, আর এটা উৎক্ষেপণ করা হয়েছিল হচ্ছে 1980 সালে 18 জুলাই। ঠিক আছে, আর্যভট্ট হলো ভারতের প্রথম উপগ্রহ, ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট, আর এটা লঞ্চ হয়েছিল 1975 সালের 19 এপ্রিল। U11 ইন্টারকসমস ভেহিকল দ্বারা এটা উৎক্ষেপণ করা হয়েছিল। এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, অনেকবার পরীক্ষায় এসছে, পরের পরীক্ষাতেও আসতে পারে, এবং এটা মনে রাখবে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে মার্স অরবিটার মিশন। এটাকে মঙ্গলায়নও বলা হয়। মার্স অরবিটার মিশনকে কি বলা হয়? মঙ্গলায়নও বলা হয়। এটা হচ্ছে ভারতের প্রথম মার্স অরবিটার। এটা কবে উৎক্ষেপণ করা হয়েছিল? এটা উৎক্ষেপণ করা হয়েছিল 2013 সালের 5 নভেম্বর। বুঝে গেল? এগুলো খাতায় নোট করে রাখো। আচ্ছা, এই প্রশ্নে যখন বিভিন্ন স্যাটেলাইট সম্পর্কে বলা হচ্ছে, তাহলে আমরা জেনে নেব বিভিন্ন দেশের স্পেস এজেন্সি। তোমরা তাহলে খাতায় নোট করো, স্পেস এজেন্সি। ফ্রান্সের স্পেস এজেন্সির নাম কি? ফ্রান্সের স্পেস এজেন্সির নাম হচ্ছে CNES। ফ্রান্সের স্পেস এজেন্সির নাম হচ্ছে CNES। জাপানের স্পেস এজেন্সির নাম হচ্ছে JAXA। আমেরিকা, আমরা সবাই জানি আমেরিকার স্পেস এজেন্সির নাম আমেরিকা, নাসা। চায়নার স্পেস এজেন্সির নাম হচ্ছে চায়নার স্পেস এজেন্সির নাম CNSA। ইউরোপিয়ান ইউনিয়ন ESA। রাশিয়া রসকসমস। আর ইন্ডিয়া তো আমরা সবাই জানি, ইন্ডিয়া কি হবে? ইন্ডিয়া হচ্ছে ইসরো। এগুলো খুব পরীক্ষায় আসে, তো তোমরা এগুলো খাতায় নোট করে রাখো। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের ফ্রি পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে চ্যানেলের ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রেখেছি, সেই লিংকে ক্লিক করে তোমরা আমার এই চ্যানেলে যেতে পারো এবং সেখানেই তোমরা পিডিএফ পেয়ে যাবে। দ্য প্রিন্সিপাল অফ জাইরোস্কোপ ইজ নট ইউজ ইন এ ড্যাশ। জাইরোস্কোপ নীতি ড্যাশ নীতিতে ব্যবহৃত হয় না। কি হবে সঠিক উত্তর? এর সঠিক উত্তর হচ্ছে ইনজেক্ট প্রিন্টারে জাইরোস্কোপ নীতি ব্যবহৃত হয় না। বাদ বাকি কম্পিউটার, মাউস, স্মার্টফোন, রেসিং কার, এইগুলোতে জাইরোস্কোপ নীতি কার্যকর হয় বা ব্যবহৃত হয়। জাইরোস্কোপ নীতিতে বলা হয়েছে একটি জাইরোস্কোপ একটি অক্সিলোমিটারের সাথে যুক্ত হলে কোনো ডিভাইসের অভিমুখের পরিবর্তন অনুধাবন করে একটি কৌণিক বেগ নির্ধারণ করে। অ্যাঙ্গুলার ভেলোসিটি নির্ধারণ করে জাইরোস্কোপ। আর কি বলা হচ্ছে জাইরোস্কোপ সম্পর্কে? জাইরোস্কোপ প্রভাব হলো একটি ঘূর্ণায়মান বস্তুর তার ঘূর্ণন অক্ষের একটি স্থির দিক বজায় রাখার ক্ষমতা, যা একটি উচ্চ গতিতে প্রতিসাম্যের অক্ষের সাথে সম্পর্কিত ঘূর্ণায়মান। মানে বলেছে, এখানে দেখো ছবি রয়েছে, এটা হচ্ছে একটা চাকা, এই চাকার সাথে একটা অক্ষ লাগানো আছে বা অ্যাক্সেল লাগানো আছে। এই অ্যাক্সেলকে
স্থির রাখতে কাজ করে হচ্ছে এই জাইরোস্কোপ। ঠিক আছে, আর এই নীতিটা কাজে লাগায় কিসে? একটু আগেই বললাম, কম্পিউটার, স্মার্টফোন, রেসিং কার, এছাড়া প্লেন, শিপ, মানে জাহাজ, এতেও এই জাইরোস্কোপ নীতি কাজে লাগানো হয়। এই জাইরোস্কোপের নীতির জন্যই প্লেন কখনো পাল্টি খায় না, জাহাজও তাই। জাইরোস্কোপ ক্রিয়ার দুটি বৈশিষ্ট্য হলো কি? স্থানের অনমনীয়তা ও নির্ভুলতা। মানে যাই হোক না কেন, স্থানের কোনো পরিবর্তন হয় না। এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই ছবিতে একটা জাইরোস্কোপের একটা ছবি। দেখো এইখানে এই একটা চাকা গোল গোল করে ঘুরছে, আর এই চাকাটা লাগানো আছে একটা অ্যাক্সেল বা একটা অক্ষের সাথে। এই জাইরোস্কোপের এটা সোজাসুজি খাড়া অবস্থায় দাঁড় করানো আছে, তারপরে এটাকে কাত করে দেওয়া হয়েছে। দেখো এইটার কোনো পরিবর্তনই হয়নি, একই রয়েছে। তো এই নীতিটাকেই কাজে লাগানো হয় প্লেন আর জাহাজে। বুঝা গেল? চলে যাবো এর পরের প্রশ্নে। হোয়াট ডাজ দ্য টার্ম যজুর ইন যজুর্বেদা মিন? যজুর্বেদে যজুর শব্দটির অর্থ কি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হলো হচ্ছে অপশন সি, স্যাক্রিফাইস। যজুর শব্দের আরেকটা অর্থ হচ্ছে ওরশিপ। যজুর শব্দের আরেকটা অর্থ হচ্ছে ওরশিপ, মানে পুজো করা। যজুর শব্দের একটা অর্থ হচ্ছে স্যাক্রিফাইস, মানে ত্যাগ করা, আর একটা অর্থ হচ্ছে ওরশিপ, পুজো করা। আচ্ছা, বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে কি? নলেজ। বেদ শব্দের অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। বেদ শব্দের অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। বেদ কটি আছে আমরা সবাই জানি? বেদ হচ্ছে চারটি। চারটি বেদের ভিতরে ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে বেশি প্রাচীন। ঋগ্বেদ সবচেয়ে বেশি প্রাচীন। ঋগ্বেদের রচনাকাল কত? ঋগ্বেদের রচনাকাল হচ্ছে 1500 থেকে 1000 বিসি বা খ্রিস্টপূর্বাব্দ। ঋগ্বেদে কি আছে? ঋগ্বেদে বিভিন্ন মন্ত্র এবং স্তোত্র আছে। বিভিন্ন দেবদেবীকে উৎসর্গ করার জন্য বিভিন্ন মন্ত্র আর স্তোত্র পাঠ করা হতো। প্রশ্ন এটাও আসতে পারে যে ঋগ্বেদে মোট কতগুলো স্তোত্র আছে? ঋগ্বেদে স্তোত্র আছে হচ্ছে 1028টা স্তোত্র আছে। 1028টা স্তোত্র। ইংরেজিতে এটাকে বলে, স্তোত্রকে বলা হয় হিমস। ঠিক আছে, এগুলো হচ্ছে ঋগ্বেদ। সামবেদে কি আছে? সামবেদে আছে হচ্ছে সামবেদে এই ঋগ্বেদের যে সমস্ত মন্ত্র আছে সেই মন্ত্রগুলোকে গানের আকারে সংকলিত করা আছে। সেই জন্য সামবেদের আরেকটা নাম হচ্ছে সামগান। সামবেদের আরেকটা নাম হলো সামগান। এরপরে যজুর্বেদে ওরশিপ মানে পুজো সম্পর্কে বিভিন্ন নিয়ম বিধি দেওয়া আছে। ঠিক আছে, যজুর্বেদে কি আছে এখানে লিখে দিই। যজুর্বেদে আছে হচ্ছে পুজোর নিয়ম বিধি। আর অথর্ববেদে কি আছে? অথর্ববেদে আছে হচ্ছে অথর্ববেদে আছে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক। এটা পরীক্ষায় আসে। কালা জাদু সম্পর্কে কোন বেদে কালা জাদুর কথা দেওয়া আছে? কালা জাদু, বশীকরণ, এইগুলো অথর্ববেদে দেওয়া আছে। বুঝে গেল? তাহলে চলে যাবো এর পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি দেওয়া আছে? In which of the following national park is the Asiatic lion found? এর মধ্যে কোন জাতীয় উদ্যানে এশিয়াটিক সিংহ পাওয়া যায়? সঠিক উত্তর হলো অপশন বি, গির ন্যাশনাল পার্ক। গির ন্যাশনাল পার্কটা কোথায় আছে? গির ন্যাশনাল পার্ক আছে হচ্ছে কোথায়? গুজরাটে আছে হচ্ছে গির ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এর পাশাপাশি এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, এইগুলো নিয়েও আমরা আলোচনা করব। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় আছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে হচ্ছে আসামে আছে। আসামের গোলাঘাট ও
নগাঁও জেলায় অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায়। আচ্ছা, এরপরে কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক, কানহা টাইগার রিজার্ভ, এর আরেকটা নাম আছে কানহা কিসিলি জাতীয় উদ্যান। কি? কানহা টাইগার রিজার্ভ, এর আরেকটা নাম হচ্ছে কানহা কিসলি জাতীয় উদ্যান। এটা কোথায় অবস্থিত? কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। এটা হচ্ছে মধ্যপ্রদেশের বৃহত্তম জাতীয় উদ্যান। আর এখানে কি পাওয়া যায়? বাঘ পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, পেরিয়ার জাতীয় উদ্যান। পেরিয়ার জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কেরলের ইদুক্কি ও পাঠানমথিটা জেলায় অবস্থিত। এখানে হাতি পাওয়া যায়। ঠিক আছে, চলে যাবে পরের প্রশ্নে। With which of the following countries does India not share a border line? নিচের কোন দেশের সাথে ভারতের স্থল সীমান্ত নেই? কি হবে সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে হলো শ্রীলঙ্কা, অপশন ডি। শ্রীলঙ্কার সাথে কোনো স্থল সীমান্ত নেই ভারতের। এখানে কতগুলো পয়েন্ট বলে রাখি। ভারতের মোট প্রতিবেশী দেশ কটি? প্রতিবেশী দেশ কটি আছে ভারতের? 9টি। এই 9টি দেশের ভিতরে 7টি দেশ হলো এমন দেশ যেগুলো ভারতের বর্ডার লাইনের সাথে যুক্ত আছে। 7টি দেশ বর্ডার লাইনের সাথে যুক্ত আছে ভারতের। আর সবচেয়ে বেশি বর্ডার লাইনের সাথে যুক্ত রয়েছে যে দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে সবচাইতে বেশি বর্ডার লাইনের সাথে যুক্ত রয়েছে। কত কিলোমিটার? 4096 কিলোমিটার বর্ডার লাইন রয়েছে। আর সবচেয়ে কম, আচ্ছা বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি, এই যে হচ্ছে বেশি হচ্ছে বাংলাদেশ, আর কম হচ্ছে আফগানিস্তান। কত কিলোমিটার? 106 কিলোমিটার। 106 কিলোমিটার বর্ডার লাইনের সাথে যুক্ত রয়েছে আফগানিস্তান ভারতের সাথে। ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু বর্ডার লাইন সম্পর্কে বলা হচ্ছে, তো কতগুলো বর্ডার লাইন সম্পর্কে আমরা একটু জেনে নেব। ভারত পাকিস্তানের সাথে যে বর্ডার লাইন রয়েছে তার নাম কি? ভারত পাকিস্তানের সাথে সেটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। ভারত পাকিস্তান র্যাডক্লিফ লাইন। এই র্যাডক্লিফ লাইনটা কবে হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে 1947 সালের 17ই আগস্ট। র্যাডক্লিফ লাইন কবে হয়েছিল? 1947 সালের 17ই আগস্ট। আর এই র্যাডক্লিফ লাইনটা হয়েছিল বা কে করেছিল র্যাডক্লিফ লাইনটা? সেই ব্যক্তিটির নাম হচ্ছে সিরিল র্যাডক্লিফ। এই ব্যক্তির নামেই র্যাডক্লিফ লাইন হয়েছিল। ঠিক আছে। এরপরে যদি বলা হয় ভারত চায়নার সাথে, মানে ইন্ডিয়া আর চায়নার সাথে কোন লাইন রয়েছে? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। এটা কবে হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে 1914 সালে সিমলা বৈঠকের মাধ্যমে এটা হয়েছিল। সিমলা বৈঠকের মাধ্যমে 1914 সালে এই ম্যাকমোহন লাইনটা হয়েছিল। কার ভেতরে? ইন্ডিয়া আর চায়নার ভেতরে। এরপরে আরেকটা লাইন খুবই ইম্পর্টেন্ট, কি সেটা হচ্ছে ইন্ডিয়া আফগানিস্তান। ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। ইন্ডিয়া আফগানিস্তানের ভিতরে কোন লাইন রয়েছে? কোন বর্ডার লাইন রয়েছে? ডুরান্ড লাইন। এটা কত সালে হয়েছিল? এটা 1893 সালে হয়েছিল। এটা কে করেছিল? মার্টিমার ডুরান্ড। এই ব্যক্তিটা, এই মার্টিমার ডুরান্ড, এই ব্যক্তির নামে ডুরান্ড লাইন হয়েছিল। কত সালে? 1893 সালে। বুঝে গেল? চলে যাবো এর পরের প্রশ্নে। Which day is celebrated as World Environment Day? কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? এর সঠিক উত্তর হলো অপশন ডি, 5ই জুন।
5ই জুন হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে পালন করা হয়। আচ্ছা, এইবার ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর মূল লক্ষ্য কি ছিল? এর মূল লক্ষ্য ছিল হচ্ছে প্লাস্টিক দূষণ বন্ধ করা, বিট প্লাস্টিক পলিউশন। আর এইবার কোন দেশ এটা আয়োজন করেছিল? 2025 সালে এটা আয়োজক দেশ হচ্ছে কোরিয়া প্রজাতন্ত্র। বুঝা গেল? আচ্ছা, 22 এপ্রিল কোন দিবস? 22 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। আর এবারে এর থিম ছিল হচ্ছে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। 1 ডিসেম্বর ছিল হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে। আর এবারে থিম হচ্ছে টেক দ্য রাইটস পাথ, মাই হেলথ মাই রাইট। পরের প্রশ্নে বলা হয়েছে, হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন UNFCCC স্ট্যান্ড ফর? UNFCCC এর সংক্ষিপ্ত রূপ কি? সঠিক উত্তর হলো অপশন বি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটাতে কি বলা হয়েছে? এতে বলা হয়েছে জলবায়ু পরিবর্তন সম্পর্কে জাতিসংঘের একটি কাঠামোবদ্ধ চুক্তি, যার লক্ষ্য হলো গ্রিনহাউস গ্যাস কমিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি রোধ করা। এটা এস্টাবলিশড হয়েছিল কবে? UNFCCC এস্টাবলিশড হয়েছিল হচ্ছে 1992 সালে। 1992 সালে এস্টাবলিশড হয়েছিল কোথায়? রিও ডি জেনিরোতে, ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে এটা এস্টাবলিশড হয়েছিল বা তৈরি হয়েছিল। আর কার্যকর হয়েছিল কত সালে? 1994 সালে। আচ্ছা, এখানে বলে রাখি গ্রিন হাউস গ্যাস কি কি, এটাও পরীক্ষাতে আসে। গ্রিন হাউস গ্যাস হলো CO2, CH4 মানে হচ্ছে মিথেন, CH4 মানে হচ্ছে মিথেন। আর কি আছে? নাইট্রাস অক্সাইড মানে N2O, নাইট্রাস অক্সাইড হচ্ছে এর সংকেত হচ্ছে N2O। আর কি আছে? O3 হচ্ছে ওজোন, ঠিক আছে। আর হচ্ছে ওয়াটার ভেপার, এটাও একটা গ্রিন হাউস গ্যাস, জলীয় বাষ্প। ওয়াটার ভেপার এটাও হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। পরীক্ষায় এর থেকেও প্রশ্ন আসে। এরকম ভাবে প্রশ্ন আসে যে নিম্নোক্ত কোন বিকল্পটি গ্রিন হাউস গ্যাস, অথবা এরকমও থাকে নিম্নোক্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তখন তোমার এগুলো মনে রাখতে হবে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লুনার মিশন দ্যাট ল্যান্ডেড হিউম্যানস অন দ্য মুন? চাঁদে মানুষকে অবতরণ করানো চন্দ্র অভিযানের নাম কি ছিল? এর সঠিক উত্তর হলো অপশন বি, অ্যাপোলো 11। অ্যাপোলো 11 সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেব। কি দেওয়া আছে অ্যাপোলো 11-এ? অ্যাপোলো 11 যে যানটা, এটা প্রথম চাঁদে গেছিল কত সালে? 1969 সালের 20 জুলাই। এই সালটা মনে রাখবে। ঠিক এই যে বছর চাঁদে মানুষ প্রথম গেছিল, ঠিক সেই বছর আমাদের দেশে ইসরো তৈরি হয়েছিল। 1969 সালে ইসরো তৈরি হয়েছিল। আর 1969 সালে চাঁদে প্রথম মানুষ গেছিল। কারা কারা গেছিল চাঁদে প্রথম? নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, বাজ অলড্রিন। বোঝা গেল? লুনাখাদ 1 এটা হচ্ছে চাঁদে প্রথম লুনার রোভার। প্রথম লুনার রোভার হচ্ছে লুনাখাদ 1। এটা কবে গেছিল? 1970 সালের 17 নভেম্বর। এটা সোভিয়েত স্পেসক্রাফট লুনা 17 দ্বারা এটা পাঠানো হয়েছিল। চন্দ্রযান 1 হলো ফার্স্ট লুনার স্পেস প্রোব, যেটা তৈরি করেছিল হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, এটা কিসের উদ্দেশ্যে গেছিল চন্দ্রযান 1? জলের খোঁজে গেছিল চাঁদ। এটা কবে পাঠিয়েছিল চন্দ্রযান 1? ইসরো 2008 সালের 22 অক্টোবর। ভাইকিং 1 এটা নাসার একটা মিশন, যেটা কিনা মঙ্গল গ্রহে ভূপৃষ্ঠ আর সেখানকার বায়ুমণ্ডল পরীক্ষা করার জন্য গেছিল। পরের প্রশ্নে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা আমি আগেও বলেছি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বা দক্ষিণ ভারতের এভারেস্ট বলা হয় কাকে, এটা আমি আগেই আলোচনা করছি। তাও আমি এখানে বলে দিচ্ছি যে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, আনাইমুদি। আনাইমুদিকে দক্ষিণ ভারতের এভারেস্ট বলা হয়। সাউথ ইন্ডিয়ান এভারেস্ট, সাউথ ইন্ডিয়ান এভারেস্ট বলা হয়। আচ্ছা, দোদা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? নীলগিরি। মহেন্দ্রগিরি হচ্ছে কোন পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? ইস্টার্ন ঘাট।
ইস্টার্ন ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। আর ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সাতপুরা। ম্যাপে এখানে আনাইমুদি হচ্ছে ঠিক এই যে হচ্ছে আনাইমুদি। By which article of the Constitution did education get the status of fundamental rights? সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে শিক্ষা মৌলিক অধিকারের মর্যাদা পেয়েছে? সঠিক উত্তর হলো অপশন সি। শিক্ষা হচ্ছে একটা মৌলিক অধিকারের ভিতরে পড়ে, যেটা কোন আর্টিকেলে রয়েছে, কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 21A তে রয়েছে। আর্টিকেল 21A তে কি বলা আছে? আর্টিকেল 21A তে বলা আছে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন, যা RTE আইন নামেও পরিচিত, একটি যুগান্তকারী ভারতীয় আইন যা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার নিশ্চয়তা দেয়। 2019 সালে এটা প্রণীত হয়। এটি শিক্ষাকে একটি মৌলিক অধিকারে পরিণত করে। এটা 2009 সালে এটা হচ্ছে প্রণীত হয়। আর যদি বলা হয় কততম সংবিধান সংশোধনীতে, এটা হচ্ছে 86তম সংবিধান সংশোধনী, 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল কত সালে? 2002 সালে। এটাও ইম্পর্টেন্ট। 86তম সংবিধান সংশোধনীতে যেটা হয়েছিল কত? 2002 সালে হয়েছিল। ঠিক আছে, এখানে বলা হয়েছিল যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। ঠিক আছে, আর এটা কত সালে প্রণীত, কত সালে কার্যকরী হয়েছিল? কার্যকর হয়েছিল 2009 সালে। এর পাশাপাশি আর কি বলা আছে দেখে নেব। অনুচ্ছেদ 12 ও 14 বলা আছে কি? অনুচ্ছেদ 12 হলো একটা সংজ্ঞা দ্বারা, যা রাষ্ট্র বলতে কি বোঝায় তা সংজ্ঞায়িত করে। আর অনুচ্ছেদ 14 হলো সকল মানুষকে আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা নিশ্চিত করে। আর অনুচ্ছেদ 21 কি বলা আছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার কথা বলে। 21 নম্বর হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার কথা বলে, এই যে হচ্ছে এর ইংরেজি। 14 নম্বরে কি বলা আছে? 14 নম্বরে বলা আছে ইকুয়ালিটি বিফোর দ্য ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। আর 21 নম্বরে কি দেওয়া আছে? 21 নম্বরে দেওয়া আছে হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর 12 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে, 12 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে হচ্ছে দ্য স্টেট ডেফিনেশন। হোয়াট স্টেট মানে রাষ্ট্র কি, তার একটা ডেফিনেশন দেওয়া আছে। দ্য ফুল ফ্লেজ স্টেট অফ তেলেঙ্গানা কাম ইনটু এক্সিস্টেন্স অন, পূর্ণাঙ্গ তেলেঙ্গানা রাজ্যের অস্তিত্ব ঘটে। কবে ঘটে তেলেঙ্গানা রাজ্যের অস্তিত্ব? অপশন বি, 2 জুন 2014 সালে। আচ্ছা, এখানে কি বলা আছে দেখো, অন্ধ্রপ্রদেশ ছিল প্রথম রাজ্য যা তার ভাষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। 1953 সালের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে ভাষার ভিত্তিতে কোন রাজ্য প্রথম তৈরি হয়েছিল। সেটা সঠিক উত্তর হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর কবে হয়েছিল? 1953 সালের 1 অক্টোবর। ঠিক আছে, এর সাথে সাথে আরো কতগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে। সাধারণ নির্বাচনে শ্রী কে চন্দ্রশেখর রাও দলকে ক্ষমতায় নিয়ে আসেন এবং 2রা জুন 2014 তারিখে তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হন। তো তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে চন্দ্রশেখর রাও। কে চন্দ্রশেখর রাও 2014 সালে হয়েছিল। তেলেঙ্গানার রাজধানী কোথায়? হায়দ্রাবাদ। বর্তমান মুখ্যমন্ত্রী হলেন কে? রেভান্ত রেড্ডি। আর রাজ্যপাল হলেন যিশুদেব বর্মা। এইগুলো মনে রাখবে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিতরে আসে। চলে যাবো এর পরের প্রশ্নে। এর পরের প্রশ্নে বলা হয়েছে হুইচ এম্পায়ার created the national symbol of India, the lion transformed from a four-faced pillar? ভারতের জাতীয় প্রতীক যে সিংহ চতুর্মুখ স্তম্ভ থেকে রূপান্তরিত হয়েছে, সেটি কোন সম্রাট তৈরি করেছিল? তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, অশোক। সম্রাট অশোক কে ছিল? অশোক মৌর্য রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন, মৌর্য বংশের একজন রাজা ছিলেন। আমরা মেগাস্থেনিসের অস্ত্রশাস্ত্র ও ইন্ডিকা থেকে মৌর্য রাজবংশ এবং অশোক সম্পর্কে জানতে পারি। প্রিয়দর্শী নামটি অশোকের। প্রিয়দর্শী একটা নাম ছিল, আর একটা নাম ছিল হচ্ছে কি দেবানাম প্রিয়। দেবানাম প্রিয় এটাও অশোকের নাম ছিল। তিনি সমগ্র এশিয়া জুড়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। মানে সম্রাট অশোক ছিল বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক। বুঝা গেল? আচ্ছা, সম্রাট অশোকের রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র। তাছাড়া তক্ষশিলা ও উজ্জয়িনী ছিল প্রাদেশিক রাজধানী। আকবর সম্পর্কে একটু জেনে নেবো আমরা এখানে। আকবর মুঘল রাজবংশের একজন রাজা ছিলেন। তিনি 1564 সালে জিজিয়া কর বাতিল করেছিলেন। তিনি ফতেপুর সিক্রি স্থাপন করেছিলেন।
1571 সালে রাজধানী আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে স্থানান্তর করেন। আচ্ছা, 1575 সালে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন। 1582 সালে দিনী ইলাই প্রতিষ্ঠা করেন। আচ্ছা, আকবর গোয়ালিয়রের তানসেনকে তার দরবারের সঙ্গীতের জন্য নিযুক্ত করেছিলেন। আকবর সম্পর্কে এই কটা পয়েন্ট মনে রাখলেই হবে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে চন্দ্রগুপ্ত, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। চাণক্য বা কৌটিল্য ছিল তার প্রশিক্ষণ বা পরামর্শ দিতেন তাকে। আচ্ছা, তিনি মহান আলেকজান্ডার অন্যতম সফল সেনাপতি প্রথম সেলুকাস নিকেটরকে পরাজিত করেছিলেন। তাহলে চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের একজন সেনাপতি ছিল, তাকে সেই সেনাপতির নাম ছিল হচ্ছে সেলুকাস নিকেটর, তাকে পরাজিত করেছিল। এরপরে আছে কে? এরপরে হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু কে ছিল? অজাতশত্রু একজন হর্যঙ্ক বংশের রাজা ছিলেন। তিনি কুনিক নামেও পরিচিত। এটা পরীক্ষা খুব আসে যে কুনিক উপাধি কার ছিল। কুনিক উপাধি ছিল অজাতশত্রু। আর যদি বলা হয় শ্রেণিক কার, শ্রেণিক নাম ছিল হচ্ছে বিম্বিসারের। শ্রেণিক উপাধি ছিল হচ্ছে বিম্বিসারের। ঠিক আছে। আর হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, এটা মনে রেখো। অজাতশত্রু একমাত্র রাজা ছিলেন যিনি মহাবীর আর গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। এরপরে আছে হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম রিপ্রেজেন্টেশন ফ্রম দ্য ইউনিয়ন টেরিটরিজ অফ দ্য লোকসভা। লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কত প্রতিনিধিত্ব করতে পারে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, 20 জন। লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট 20 জন প্রতিনিধিত্ব করতে পারেন। পরের প্রশ্নে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং অপশনস ইউজ ওনলি কনভেক্স লেন্স। নিচের কোন বিকল্পটিতে শুধুমাত্র উত্তল লেন্স ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপে শুধুমাত্র উত্তল লেন্স ব্যবহার করা হয়। এই যে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের ভিতরে শুধুমাত্র মাইক্রোস্কোপ এর ভিতরেই শুধুমাত্র উত্তল লেন্স ব্যবহার করা হয়। বাদ বাকি এই যেগুলো আছে কার হেডলাইট, ফ্ল্যাশ লাইট, পিপ হোলস, এইগুলোতে সব অবতল লেন্স বা কনকেভ লেন্স ইউজ করা হয়। পিপ হোলটা কি? পিপ হোল হচ্ছে, দেখবে কিছু কিছু দরজাতে এক প্রান্তে একটা ছিদ্র দেওয়া থাকে। এই ছিদ্রতে এক ধরনের লেন্স ব্যবহার করা হয়, যেটা কিনা একটু আগে বললাম কনকেভ লেন্স ব্যবহার করা হয়। এর মাধ্যমে কি হয়, দরজার ভেতরে ঘরের ভেতরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তিটা এই ছিদ্র দিয়ে দেখে, যে বাইরে দিয়ে কে দরজাতে রিং করলো বা দরজা থেকে নক করলো সেটা দেখে। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে মায়োপিয়া রোগে কোন লেন্স ব্যবহার করা হয়? কোন লেন্স ব্যবহার হয়? তোমরা কমেন্ট সেকশনে এটার উত্তর জানিও। এরপরে প্রশ্নে একটা ফিজিক্সের একটা অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? an electric bulb of 60 watt is connected to 240 volt, then the current is। 60 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব 240 ভোল্টের সাথে সংযুক্ত করা হলে বিদ্যুৎ প্রবাহ হবে। আচ্ছা, আমরা জানি কারেন্ট ইকুয়াল টু I ইকুয়াল টু P বাই V। এখানে P দেওয়া আছে কত? এখানে P দেওয়া আছে 60, আর V দেওয়া আছে কত? 240। কাটাকাটি করলে কত হবে? 1 নিচে 4। তার মানে এটার সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, 0.25 অ্যাম্পিয়ার। বুঝে গেল? যাবে পরের প্রশ্নে। Which of the following is not secreted by the stomach as a component of gastric juice? নিম্নলিখিত কোনটি পাকস্থলী দ্বারা গ্যাস্ট্রিক রসের উপাদান হিসেবে নিঃসৃত হয় না? সঠিক উত্তর হলো অপশন বি, সালফিউরিক অ্যাসিড। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকু। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড নাইট।